নমস্কার, আমি অমিত চক্রবর্তী। আজ একটা ঘটনা বলবো, যা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আজকে হয়েছে। মামলাটা অনেক আগেই শুরু হয়েছিল। মামলাটা কি না, এক ব্যক্তি তিনি অভিযোগ করেন, তিনি পেশায় আইনজীবী এবং তিনি সিওরিটি বন্ড, যে জামিন দেওয়ার জন্য কোর্ট বলে যে এত টাকা বন্ড দিতে হবে, এত টাকা বন্ড দিতে হবে, সেই বন্ডের জন্য তিনি একজন সিওরিটি, পেশাদার সিওরিটি। সেই সিওরিটির একটা লাইসেন্স হয়, সেই লাইসেন্স তিনি পেয়েছিলেন। কিন্তু 1999 সালে তিনি আইনজীবী হিসেবে পেশা শুরু করার পর বছর 3-4 তিনি এই কাজও করেন এবং আইনজীবীর কাজও করেন। তারপরে তিনি পেশা থেকে সরে যান। তিনি গত 2 বছর আগে অভিযোগ করেন যে তার এই জামিন দেওয়ার যে ক্ষমতা, যে লাইসেন্স, তা তিনি আর ব্যবহার করেন না, অথচ তার সই জাল করে কেউ বা কারা জামিন দিয়ে যাচ্ছে জাল নথি তৈরি করে। প্রথমে তিনি আলিপুরদুয়ার লোকাল থানায় অভিযোগ করেন ও তার অভিযোগ যে তাতে কিছু কাজ হয়নি। এর মধ্যেই বিষয়টা জেলা জজের কাছে যায়। জেলা জজ তার লাইসেন্স বাতিল করে দেন। তিনি এর বিহিত চেয়ে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করেন। সেই মামলায় এর আগে বিচারপতি জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে এর অভিযোগের মধ্যে একটা ভয়ঙ্কর বিষয় লুকিয়ে আছে বলে মনে করে তিনি একদিকে আলিপুরদুয়ারের জেলা জজকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন, একই সঙ্গে সিআইডিকে নির্দেশ দেন যে হাতের লেখার কথা বলা হচ্ছে জাল বলে, তা সত্যি জাল কি না তাদের হ্যান্ড রাইটিং এক্সপার্টদের দিয়ে সেটা পরীক্ষা করাতে বলা হয়। সেই রিপোর্ট আসে গত সপ্তাহে হাইকোর্টের সার্কিট বেঞ্চে। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এখন সেখানে রয়েছে। সেই ডিভিশন বেঞ্চ জানতে পারে এবং রিপোর্ট দেখে সন্তুষ্ট হয় যে হ্যাঁ, যা অভিযোগ করা হচ্ছে এটা সত্যি। এবং জেলা জজের রিপোর্ট অনুযায়ী প্রায় 3000 লোককে 2014 সাল থেকে 2022 সালের মধ্যে এই জাল নথি দিয়ে জামিন করিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরো ব্যাপারটাই ভয়ঙ্কর, গুরুতর এবং অবৈধ। এর আগে পুলিশকে, জাস্টিস বসাকের ডিভিশন বেঞ্চ পুলিশ এসপি আলিপুরদুয়ারকে নির্দেশ দিয়েছিলেন যে এটা তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য। কিন্তু গত সপ্তাহে যে রিপোর্ট আসে তাতে একেবারে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ। বিভিন্ন ভৎসনা করা হয়। আজ ফের সেই মামলা ওঠে। আজ পুলিশের তরফে যে রিপোর্ট দেওয়া হয়, সেই রিপোর্টে যা বলা হয়েছে তা হচ্ছে প্রায় কেঁচো খুঁড়তে কেউটে বেরো হওয়ার মতো ঘটনা। আমরা এতদিন যেটা জানা যাচ্ছিল যে আলিপুরদুয়ার জেলার মধ্যেই এটা হয়ে থাকতে পারে, অর্থাৎ শুধু জেলা কোর্ট নয়, জেলা কোর্ট তার আন্ডারে যে মহকুমা আদালত, সেইখান থেকে তো জামিন হয়। ফলে জামিনের ক্ষেত্রে যে জায়গায় জামিনের ক্ষেত্রে এইসব জুয়ো চুরি করে নথি জাল করে জামিন পাইয়ে দেওয়া হয়েছে। ফলে কাদের পাইয়ে দেওয়া হয়েছে, তারা এখন কোথায়, তার কোনো হিসেব নেই। আজকে পুলিশ রিপোর্ট দিয়ে জানায় যে এতদিন একজন আইনজীবীকে এক্ষেত্রে চিহ্নিত করা হয়েছিল যে তার ইয়েতে হয়েছে, তিনি করেছেন। কিন্তু আজকে এসপির রিপোর্ট অনুযায়ী শুধু এই একজন আইনজীবী নন, এর পিছনে আরও বহু আইনজীবীর হাত রয়েছে। বিভিন্ন স্ক্যাটার ওয়েতে এই জাল নথি তৈরি করে, অর্থাৎ সই নকল করে জাল নথি তৈরি করে জামিন পাইয়ে দেওয়া হয়েছে। সরকারি কৌশলী তদন্তের স্বার্থে বিস্তারিত না বললেও যা ইঙ্গিত, তাতে শুধু আলিপুরদুয়ার নয়, উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় এই একইভাবে জাল নথি তৈরি করে বন্ড দিয়ে জামিন পাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশকে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আইনজীবীদের মধ্যে যদি কেউ কালো কোট পরে মনে করে যে অপরাধ করব, তাকে সে অনুমতি দেয় না
অপরাধ করার অনুমতি দেয় না বিচার বিভাগ। ফলে তাদেরকেও কিন্তু অভিযুক্ত করতে হবে, প্রয়োজনে চার্জশিটে নাম রাখতে হবে, এমনকি প্রয়োজন হলে তাদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারবে। একই সঙ্গে বিচারপতি বাগচির কোর্ট আরও নির্দেশ দিয়েছে যে আলিপুরদুয়ার জেলা জজের আদালত শুধু নয়, তার অন্তর্গত যেসব মহকুমা আদালত তার আন্ডারে রয়েছে সেইগুলো, ইভেন বিষয়টা যদি ছড়িয়ে গিয়ে থাকে সেই জেলাগুলির জেলা জজদের এবং অন্যান্য সব এসিজেএম তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে, সবাইকে এই তদন্তে যে পুলিশের তদন্তকারী দল তৈরি হয়েছে সিট, তাদেরকে তদন্ত করতে সহযোগিতা করতে হবে, নথি দিতে হবে। অর্থাৎ আপাতত যে 1000 লোকের সন্ধান কথা বলা হচ্ছে, সেই 3000 লোকের তালিকা তৈরি করতে হবে। এবার কে কোথা থেকে এই নকল বন্ড দিয়ে জামিন পেয়েছেন সেটা ওই স্থানীয় যে এসিজেএম বা জেলা জজের অফিস সেখান থেকে বলতে পারবে। এর সঙ্গে আরও এক দলের জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে পুলিশের রিপোর্টে। তা হলো এই যে আদালতগুলি থেকে বন্ড দিয়ে জামিনে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তদের, সেখানে এই বন্ড পেপারগুলো পরীক্ষা করতে হয় জেলা যে সাব ডিভিশনাল জজ হোক বা এসিজেএম যারাই হোক না কেন, তাদের যে ক্লার্ক থাকেন, বেঞ্চ ক্লার্ক বলা হয়। ফলে এত বছর ধরে এই যে নকল নথি দিয়ে যে জালিয়াতি করে জামিন পাইয়ে দেওয়া হচ্ছে, এটা দেখার কথা নথিগুলো চেক করে ওই বেঞ্চ ক্লার্কদের, কিন্তু তারা তা দেখেনি, এটা আজকে কোর্টের কাছে স্পষ্ট। ফলে তাদেরকেও এই তদন্তের আওতায় আনা হয়েছে। এর ফল যে এই জাল বন্ড দিয়ে জামিন চক্রের জাল অনেক বিস্তৃত, এটা বোঝা গেছে। এবং সেই অনুযায়ী বিচারপতি বাগচি বলে দিয়েছেন যে হাইকোর্টের নজরদারিতেই এই তদন্ত এখন চলবে। এ প্রসঙ্গে একটু ফিরে দেখি আরেকটু, এই বিষয়টা আরেকটু অন্যভাবে। 2 বছর আগে 2023-এর শেষ দিকে, 1-1.5 বছর আগে, বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বসেই একটা বড় ধরনের স্ক্যাম তিনি সামনে আনেন। কিছু মামলা তার হাতে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেসব মামলা নথি ঘাঁটতে ঘাঁটতে দেখা যায় যে জাল ডকুমেন্ট তৈরি করে দাগি অপরাধীদের জামিন পাইয়ে দেওয়া হচ্ছে। 2-1টা কেস বললে আরও বোঝা যাবে। কোনো একজন জেলবন্দি ক্যান্সার আক্রান্ত, তিনি শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ভর্তি, খুব খারাপ অবস্থা। তার সেই ক্যান্সার আক্রান্তের যে ডাক্তারির ডকুমেন্ট, সেই ডকুমেন্টের নাম এবং বয়স লেখা হলো কোনো এক বড় মাদক চক্রের মাথার। তিনি কোনো একটা মামলায় অ্যারেস্ট হয়ে পুলিশ হেফাজতে ছিলেন। সেই নকল কাগজপত্র তৈরি করে সেখানে জামিন পাইয়ে দেওয়া হলো। এই রকম ধর্ষণ, মূলত ড্রাগ চক্রে দাগি অপরাধীদের জামিন পাইয়ে দেওয়ার একটা বড় চক্রের হদিশ পাওয়ার পরে জাস্টিস বসাকের বেঞ্চ বিরাট একটা রায় লেখেন এবং রাজ্য পুলিশকে নির্দেশ দেন যে এইভাবে যে কোর্টকে অন্ধকারে রেখে জাল নথি তৈরি করে জামিন পাইয়ে দেওয়া হয়েছিল, এইগুলো যাবতীয় জামিন খারিজের জন্য উচ্চ আদালতে অ্যাপিল করতে হবে। এবং এর পিছনে যারা যারা যুক্ত, এবং পুলিশের কোর্টের স্পষ্ট অবজারভেশন ছিল, পরবর্তী ক্ষেত্রে কয়েকজন গ্রেপ্তারও হয়, যে এক সরকারি কৌশলীদের একাংশ, দ্বিতীয় পুলিশ, তৃতীয় অভিযুক্ত এবং তাদের কাউন্সিল অর্থাৎ লয়ার, একই সঙ্গে হাসপাতালের কর্মী থেকে শুরু করে কারা দপ্তরের কর্মী, এদের প্রত্যেকেই কোনো না কোনো এরকম কেসে অভিযুক্ত রয়েছে। ফলে এদের বিরুদ্ধে স্টেপ করতে হবে।